বাবুনগরী মামুনুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। বঙ্গবন্ধুর মুরাল ও ভাস্কর্যের নিরাপত্তা দিতে হাইকোর্টের নির্দেশ। এই মামলার মাধ্যমে এদেশের মানুষ সোচ্চার হবে এবং এই অপরাধীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে। বঙ্গবন্ধুর যে ভাস্কর্য সবগুলো অনতি বিলম্বে যেন নিরাপত্তা দেওয়া হয় সেই জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে ওনারা নির্দেশনা প্রদান করেছেন। জড়িত 4 আসামির শাস্তি দাবি মাদ্রাসার শিক্ষক ও সহপাঠীদের। রাত্রে একই সঙ্গে আমরা খাওয়া দাওয়া করেছি, একই সঙ্গে ঘুমাইছি, পরে সকালে ঘুমাতে ওঠার সময় একই সঙ্গে আবার উঠেছি ঘুমের থেকে। মাগরিবের পরে তখন এই বিষয়ে জানতে পারলাম যে ওরা এসব গুলো করেছে। অন্যায় কাজ করছে, এটা যখন তো অপরাধ, নিয়ম অনুযায়ী তাদের শাস্তি অবশ্যই দিতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সকলের সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পদ্মা সেতুর নদী শাসন প্রকল্পের অর্ধেকেরও বেশি কাজ শেষ। শুকনো মৌসুমের সুবিধা নিয়ে পাড় রক্ষায় দিনরাত চলছে ব্লক ও বালুর বস্তা ভরাট। ঘন কুয়াশায় রাত থেকে শিমুলিয়া বাংলা বাজার ও পাটুরিয়া দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ। দুপারে আটকা শত শত যানবাহন, দুর্ভোগ যাত্রীদের। রাজধানীর বেশিরভাগ বিপণী বিতানের পার্কিংয়ের জায়গা দখলে বাড়ছে যানজট। তদারকির অভাবকেই দুষছেন বিশেষজ্ঞরা। মাত্র 1 দশকে ভাষাঞ্চর হয়ে উঠেছে দেশের সবচেয়ে বড় মহিষের চারণভূমি। প্রাণীজ আমিষের চাহিদা মেটাতে বড় ধরনের ভূমিকা রাখতে যাচ্ছে। এবং আজ থেকে ব্রিটেনে শুরু হচ্ছে ফাইজার ও বায়োনটেকের ভ্যাকসিন প্রয়োগ। করোনা নিয়ন্ত্রণে যুগান্তকারী সফলতার আশা। ভাস্কর্য বিরোধী বক্তব্য দিয়ে নৈরাজ্য সৃষ্টির অভিযোগে হেফাজতে আমির, জুনায়েদ বাবুনগরী, মামুনুল হক ও সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে 2টি রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। মামলা 2টি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে পিবিআইকে। এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিকৃতির নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। সোমবার ঢাকার আদালতে হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী, খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের 2টি মামলা হলো। মামলা করার পর 2 বাদীর জবানবন্দিও গ্রহণ করেছেন আদালত। পরে মামলা 2টি তদন্ত করে 7 জানুয়ারি এ বিষয়ে প্রতিবেদন দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে নির্দেশ দিয়েছেন আদালত। অসাম্প্রদায়িক বাংলাদেশকে একটি সাম্প্রদায়িকতার বীজ বাষ্পে পরিণত করার জন্য তারা চেষ্টা করছেন। সেখানে আজকের এই রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। আমরা আশা করি এই মামলার মাধ্যমে এদেশের মানুষ সোচ্চার হবে এবং এই অপরাধীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। এদিকে ভাস্কর্য ইস্যু গড়িয়েছে দেশের উচ্চ আদালতেও। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনা দুঃখজনক মন্তব্য করে জাতির পিতার ভাস্কর্য ও মুরালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধুর যে ভাস্কর্য সবগুলো ওনারা নিরাপত্তা দেওয়ার জন্য ইমিডিয়েট অনতি বিলম্বে যেন নিরাপত্তা দেওয়া হয় সেই জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে ওনারা নির্দেশনা প্রদান করেছেন। এছাড়া বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনকে ঘিরে যে কোনো ধরনের নৈরাজ্য প্রতিরোধ চেয়ে করা রিটের শুনানির দিন ধার্য রয়েছে মঙ্গলবার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শুকনো মৌসুমের সুবিধা কাজে লাগিয়ে গতি আনা হচ্ছে পদ্মা সেতুর নদী শাসন প্রকল্পে। নদীর পাড় রক্ষায় এর মধ্যে নির্মাণ করা হয়েছে লাখ লাখ ব্লক। ইয়ার্ড জুড়ে দিনরাত চলছে ব্লক ও বালুর বস্তা ভরাটের কাজ। 14 কিলোমিটার নদী শাসনের মধ্যে 9.5 কিলোমিটারের কাজ শেষ হয়েছে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। মাওয়া ও জাজিরা 2 প্রান্ত মিলিয়ে 14 কিলোমিটার এলাকায় করতে হবে নদী শাসনের কাজ। সেতু হয়ে যাওয়ার পর নদীর পার রক্ষা ও প্রবাহ ঠিক রাখতে নেওয়া এই প্রকল্পে দিনরাত চলছে কর্মযজ্ঞ। নদী শাসনের কাজে প্রয়োজন 800 কেজির বড় বড় বালুর বস্তা। মেশিনের সাহায্যে মাঝ নদীতে ভরাট করা হচ্ছে 40,07,500 জিও ব্যাগ। তবে সবচেয়ে বেশি তৈরি হচ্ছে 125 কেজির 1,72 লাখ বালুর বস্তা। তুলনামূলক ছোট হওয়ায় এই বস্তাগুলো ভরা হচ্ছে হাতেই। মাওয়া প্রান্তে 1টি আর জাজিরা প্রান্তে 2টি ইয়ার্ডে জড়ো করে রাখা আছে লাখ লাখ পিস ব্লক। নদী শাসন কাজে ব্যবহার হবে প্রায় 1 কোটি ব্লক। কঙ্কর, বালি, সিমেন্ট দিয়ে তৈরি করা হচ্ছে 165 কেজি ওজনের একটি ব্লক।
প্রথমে এই উপাদানগুলো ধুয়ে নেয়ার পর নিশ্চিত করা হয় আন্তর্জাতিক মান। এরপর ব্লক বানানোর নির্ধারিত খাঁচায় সেগুলো ঢেলে রাখা হয় 24 ঘন্টার বেশি। দিনে এভাবে 12,000 ব্লক বানানো হচ্ছে পদ্মা সেতুর ইয়ার্ডে। আজকে ডাললাম 24 ঘন্টা পর ওপেন, 24 ঘন্টা পর খুলতে হয়, 4 দিন পর স্টকে যায়। প্রত্যেক দিন 1000-1200 সিসি ব্লক বানাই, আর সমো ব্লক 300-350 এরকম প্রত্যেক দিন সেল দেওয়া হয়। নদী শাসন প্রকল্পের বাজেট 8,807 কোটি টাকা। এর মধ্যে প্রায় 6,000 কোটি টাকা ব্যয় হয়েছে, কাজ হয়েছে 77 ভাগ। ইয়ার্ডে বানানো এই ব্লকগুলো নদীতে নিয়ে গিয়ে নদী শাসনের কাজে ব্যবহার করলে তার সুরক্ষা দেয়াল তৈরি করবে সেতুর জন্য। আন্তর্জাতিক মান রক্ষা করে এমনভাবে ব্লকগুলো তৈরি করা হচ্ছে যাতে সেতুর 100 বছর মেয়াদের মধ্যে নতুন করে কোনো সমস্যায় পড়তে না হয়। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। সকালের সময় আরও থাকছে। ভ্যাটের নামে নেয়া টাকার অর্ধেক জমা পড়ে সরকারি কোষাগারে, ঘুষ ছাড়া মেলে না বরাদ্দের চেক, অনিয়মের আখড়া গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শিক্ষা অফিস। ঘন কুয়াশার কারণে রাত থেকে শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে ফেরি চলাচল বন্ধ। এই মুহূর্তে ঘাট এলাকায় আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, সবুজ কুয়াশার চাদরে ঢাকা পড়েছে নৌপথ। এই শিমুলিয়া বাংলাবাজার পথে যে ফেরিগুলো চলছিল সেগুলো কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে আছে গত রাত 12:30 থেকে, এবং দুপুরেই কিন্তু ফেরিগুলো নোঙ্গর করেছে এবং মাঝ নদীতে যানবাহন নিয়ে কিন্তু দুটো ফেরি আটকা পড়ে গেছে এবং এই ঘন কুয়াশার কারণে তারা পথ চলতে পারছে না। পাশাপাশি কিন্তু এখান থেকে যে 87টি লঞ্চ এবং 450 স্পিড বোট চলে সেগুলো পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং এই নৌ রুটে কিন্তু এখন কোনো নৌযান চলছে না। এতে কিন্তু দুপারে যে মানুষের দুর্ভোগ সেটি চরম আকার ধারণ করেছে। আমরা দেখছি যে লাশবাহী গাড়ি সেই রাত থেকে অপেক্ষা করছে। গেল রাত 10:30টায় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের সেই লাশবাহী গাড়িটি উঠেছিল, কিন্তু ঘন কুয়াশার কারণে ফেরি ছেড়ে গেলেও আবার ফিরে আসতে বাধ্য হয় এবং এখানে যে নানা দুর্ভোগ নিয়ে মানুষের যে দুর্বিষহ পরিস্থিতি সেটি বলছিলেন যে কনকনে শীতের মধ্যে যে নির্ঘুম রাত কাটানো এবং এখানে যে এই ঘাটের পরিবেশ এবং এখানে খাদ্য এবং নিরাপত্তা সবকিছু মিলিয়ে কিন্তু তাদের পরিবার পরিজনের নানা কষ্টের কথা আমাদেরকে জানাচ্ছিলেন। এবং আপনারা জানেন যে এই বহরে 16টি ফেরির মধ্যে কিন্তু এখন 13টি ফেরি চলছে। একটি ফেরি ডুবে গিয়েছে, সেই ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে, এবং সেই ডুবে যাওয়া ফেরিটি উদ্ধার করবার জন্য কিন্তু উদ্ধারকারী জাহাজ নির্ভীক চাঁদপুরে এখন নোঙ্গর করেছে। সেটি বরিশাল থেকে গতকাল দুপুরে রওনা হয়েছিল এবং ঘন কুয়াশার কারণে এখন চাঁদপুর থেকে রওনা হতে পারেনি। এবং এই যে ফেরি বহর সেখানে কিন্তু ফগ লাইট না থাকবার কারণে, যে কার্যকরী ফগ লাইট না থাকবার কারণে কিন্তু এই দুর্ভোগ, এবং যাত্রীরা আমাদেরকে বারবার বলছিলেন যে সমুদ্র সহ বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু এই ঘন কুয়াশার মধ্যেও এই অত্যাধুনিক ফগ লাইটের মাধ্যমে তাদের কিন্তু চলাচল সচল ঠিক থাকে। কিন্তু এখানে 2015 সালের এপ্রিলে যে এই ঢাকা আর এই যে আমাদের এই ঢাকা খুলনা রোডের যে এই শিমুলিয়া বাংলাবাজার ফেরি রোড, পাশাপাশি যে পাটুরিয়া দৌলতদিয়া দু জায়গায় কিন্তু 10টি ফেরির মধ্যে ফগ লাইট স্থাপন করা হয়েছিল, সেটি কিন্তু কার্যকরী হয়নি। কারণ এটার সঙ্গে আমরা যে এখানকার মাস্টাররা বলছিলেন যে এই ফগ লাইটের সঙ্গে রাডারের একটা ব্যাপার আছে এবং এই যে ফগ লাইটের আধুনিকায়ন না থাকবার কারণে কিন্তু তারা সেই ফগ লাইট ব্যবহার করতে পারছেন না। এবং এই ঘাটে যেই ফেরিটি ভিড়ে আছে সেই বীরশ্রেষ্ঠ যে জাহাঙ্গীর, সেটির মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফগ লাইট আছে এবং সেই ফগ লাইটটি কিন্তু কাজ করছে না। সে কারণে কিন্তু এই রাত থেকে তারা অপেক্ষা করছে এবং দুপারে কিন্তু গাড়ির দীর্ঘ লাইন বড় হচ্ছে এবং দুর্ভোগও বেড়ে যাচ্ছে। এই ছিল এখানকার সর্বশেষ। সবুজ, ঘন কুয়াশার কারণে রাত থেকে শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। যুক্তরাজ্যে আজ থেকে ফাইজার বায়োনটেকের করোনার টিকা দান শুরু হচ্ছে। এর মধ্য দিয়ে করোনা নিয়ন্ত্রণে যুগান্তকারী সাফল্যের আশা করছে দেশটি। যারা ভ্যাকসিন নেবেন তাদের একটি আইডি কার্ড দেওয়া হবে। মাত্র 10 মাসেরও কম সময়ে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের পর তা মানবদেহে ব্যবহার উপযোগী করে অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে ফাইজার ও বায়োনটেক। তুর্কি বংশোদ্ভূত জার্মানির বিজ্ঞানী উগুর শাহিনের ঐকান্তিক প্রচেষ্টায় এই ভ্যাকসিন আলোর মুখ দেখল, যেটি যে কোনো ভ্যাকসিন উদ্ভাবনের ইতিহাসে বিরল। এক নজরে দেখে নেব ফাইজার বায়োনটেক উদ্ভাবিত ভ্যাকসিনের আদ্য প্রান্ত।
2019 সালের ডিসেম্বরে চীনের উহান থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর তা বিশ্বব্যাপী মহামারী রূপ নিতে পারে বলে আঁচ করতে পেরেছিলেন তুর্কি বংশোদ্ভূত জার্মানির বায়োএনটেকের অন্যতম প্রতিষ্ঠাতা উগুর শাহিন। করোনার ভয়াবহতা উপলব্ধি করতে পেরে চলতি বছরের জানুয়ারিতেই করোনার ভ্যাকসিন নিয়ে কাজ শুরু করেন তিনি। মার্চ মাসে জার্মানির বায়োএনটেকের সঙ্গে করোনার ভ্যাকসিনের কর্মযজ্ঞে যুক্ত হয় মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার। mRNA 2 ধরনের ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ধাপের ট্রায়াল শুরু হয় মে মাসে। BNT162b2 ভার্সনের ভ্যাকসিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। জুলাইয়ের শেষ দিকে যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, ব্রাজিল ও জার্মানি সহ বিভিন্ন দেশের 30,000 স্বেচ্ছাসেবীকে নিয়ে দ্বিতীয় ও চূড়ান্ত ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করে ফাইজার ও বায়োএনটেক। ক্লিনিক্যাল ট্রায়ালে থাকা অবস্থাতেই জুলাইয়ে প্রায় $200 কোটি 10 কোটি ভ্যাকসিনের ডোজ কিনতে চুক্তি করে ট্রাম্প প্রশাসন। প্রাথমিক তথ্য উপাত্ত বিশ্লেষণ করে 9 নভেম্বর ফাইজার জানায় বড় ধরনের কোনো সমস্যা ছাড়াই তাদের ভ্যাকসিনের 90% বেশি কার্যকারিতা পাওয়া গেছে। চূড়ান্ত ফলাফলে ভ্যাকসিনের কার্যকারিতা পাওয়া যায় 95%। নভেম্বরের 20 তারিখ মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছে জরুরি প্রয়োজনে ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করে ফাইজার। তবে যুক্তরাষ্ট্রের আগেই 2রা ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার ও বায়োএনটেকের টিকার অনুমোদন দেয় যুক্তরাজ্য। চলতি বছর 5 কোটি ভ্যাকসিন উৎপাদনের আশা করছে ফাইজার। 2021 সালের মধ্যে প্রায় 150 কোটি ভ্যাকসিন উৎপাদন করা সম্ভব হবে বলে জানিয়েছে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। ওমর ইনান, সময় সংবাদ। চাহিদার সাথে পাল্লা দিয়ে রাজধানীতে যানবাহন যে হারে বাড়ছে সে হারে বাড়েনি পার্কিং সুবিধা। অন্যদিকে আইনের তোয়াক্কা না করে বাণিজ্যিক প্রতিষ্ঠান ও মার্কেটের পার্কিং স্পেস দখল করে চলছে বিপণী বিতান। এমন অনিয়মের জন্য সংশ্লিষ্ট তদারকি প্রতিষ্ঠানগুলোর দেখভালের অভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। সিটি কর্পোরেশন বলছে তাদের নিয়ন্ত্রণাধীন মার্কেটগুলোর বেসমেন্ট উদ্ধারে শিগগিরই অভিযানে নামবেন তারা। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। যানজটের এ দৃশ্য নগরবাসীর কাছে নতুন কিছু নয়, বলা চলে যানজট এখন নগরবাসীর নিত্যসঙ্গী। সবচেয়ে বেশি যানজট প্রবণ এলাকা হিসেবে পরিচিত গুলিস্তান, ফুলবাড়িয়া, পল্টন অঞ্চল। কারণ হিসেবে দেখা গেছে ঢাকা দক্ষিণ সিটির 17টি মার্কেট এখানে। প্রতিটি মার্কেটে গাড়ি পার্কিংয়ের জায়গা থাকলেও বাস্তবতা ভিন্ন। মার্কেট মালিক সমিতি তা দখল করে গড়ে তুলেছেন পাইকারি বাজারের বিশাল সম্ভার। অথচ জায়গাগুলো নির্ধারিত ছিল ক্রেতা বিক্রেতাদের পার্কিংয়ের জন্য। ফলে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন পথচারী থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ। পার্কিং না থাকার কারণে রাস্তায় গাড়ি দাঁড়ায় থাকে, তারপর ফুটপাত আপনার দোকান দিয়ে ভরট। এখানে দেখেন যে গাড়িগুলো আসে পার্কিং করবে, কোনো মার্কেটে পার্কিং প্লেস নাই। বছরের পর বছর মার্কেট মালিক সমিতি অবৈধভাবে পার্কিংয়ের জায়গায় দোকান বরাদ্দ দেওয়ায় রাস্তার উপর বাড়ছে যানবাহনের চাপ। তবে মার্কেট ফেডারেশন বেসমেন্ট উদ্ধারে সিটি কর্পোরেশনের সাথে একাত্মতা ঘোষণা করলেও ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি তাদের। যারা এখানে ব্যবসা করতেছেন তাদেরকে প্রপার রিপ্লেসমেন্ট করে এই জায়গাগুলি যদি মহোদয় মনে করেন পার্কিংয়ের জন্য উন্মুক্ত করবেন তাহলে আমরা সাধুবাদ জানাই। সংশ্লিষ্ট সংস্থাগুলোর দেখভাল আর নজরদারির অভাব বলে মনে করছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। গুলিস্তান এলাকায় মূল কারণ কি? সিটি কর্পোরেশনের মার্কেটগুলির ইনডিউস পার্কিং অ্যাক্টিভিটির জন্য। সো যারা এই সিটির অথরিটি তারা কিন্তু অন্যকে পয়েন্টিং করতে পারবে না, আগে নিজের দিকে পয়েন্টিং করে এটাকে আমার মনে হয় একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে হবে। শীঘ্রই অবৈধ পার্কিংয়ের জায়গা উদ্ধারে অভিযানের ঘোষণা সিটি কর্পোরেশনের। মূল স্ট্রাকচারের বাহিরে যেগুলো করা হয়েছে দোকান, সেগুলোর বিষয়ে আমরা আশা করছি যে মাননীয় মেয়র মহোদয় অনুমোদন করলে অচিরেই আমাদের উচ্ছেদ কার্যক্রম শুরু হবে। রাজধানী ঢাকার যানজট নিরসনে সরকার গত কয়েক দশক ধরে নানা পদক্ষেপ নিলেও তা কোনোটাই ফলপ্রসূ হচ্ছে না। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন রাজধানী ঢাকার বড় বড় যে স্থাপনা বা মার্কেটগুলো রয়েছে এগুলোর দখল হওয়া আন্ডারগ্রাউন্ড বা কার পার্কিংগুলো উদ্ধার করা গেলে অনেকটাই কমবে নগরীর যানজট। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। দেশের মাংস এবং দুধের চাহিদা মেটানোর ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখতে যাচ্ছে বহুল আলোচিত নোয়াখালীর ভাসানচর। মাত্র 1 দশকে ভাসানচর হয়ে উঠেছে দেশের সবচেয়ে বড় মহিষের চারণভূমি। এখানে মহিষের সংখ্যা 12,000-এর বেশি। শাখাউত টিপুর ক্যামেরায় ভাসানচর থেকে বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
রোহিঙ্গাদের স্থানান্তর নিয়ে গত 2 বছর ধরে আলোচনা শীর্ষে রয়েছে নোয়াখালীর ভাষাঞ্চর। এক প্রকার লোকচক্ষুর অন্তরালে থাকা এ চর হয়ে উঠেছে মহিষের বিচরণ ক্ষেত্র। চরের বিস্তীর্ণ এলাকায় চড়ে বেড়াচ্ছে মহিষের দল। এক একটি দলে রয়েছে 500 থেকে 700 মহিষ। মহিষ আছে 8-10 হাজার। আমরা এখানে পালিত করি যে আমরা 8-10 বছর পর্যন্ত দেখে আসি। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এটা হলো বড় খামার। সুবর্ণ চরে থাকা কিছু মহিষ 1 দশক আগে আবাস গড়ে এই ভাষাঞ্চরে। তারপর থেকে বাড়তে থাকে মহিষের সংখ্যা। শতাধিক বাতান মালিকের মহিষ রয়েছে 12,000-এর বেশি। এই চরের মহিষ বিক্রি হয় প্রতিটি 1 লাখ টাকা দরে। প্রতি বছর আমরা 2-3 হাজার মহিষ বিক্রি করি। বাচ্চা দিতে আছে, বড় হলে আমরা বেচতে আছি বা পরিবর্তন হয়েছে, আমাদের লাভ হইতেছে। 2 বছর আগে ভাষাঞ্চরের নৌবাহিনীর কার্যক্রম শুরু হওয়ার পর থেকে গুরুত্ব দেওয়া হয় মহিষের বিচরণ ভূমির উপরেও। রোহিঙ্গাদের জন্য গড়ে তোলা আবাসনের পাশে রাখা হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মহিষের থাকার জায়গা। এখানে যখন বর্ষা হবে তখন বাঁধের ভিতরে চলে আসবে। আমাদের প্রত্যেকটা শেল্টারের নিচে প্রায় 200 করে মহিষ রাখার ব্যবস্থা আছে। আমরা এই যে 14 ফিট নিচে যে শেল্টার বললাম, 14 ফিট উপরে থাকবে আমাদের রোহিঙ্গা জনগোষ্ঠী এবং নিচে মহিষ, গরু, ছাগল সব থাকে। এদিকে ভাষাঞ্চরে মহিষ মালিকদের নিরাপত্তার পাশাপাশি আশপাশের জেলাগুলোতে দুধ এবং মাংস সরবরাহে কাজ করছে উপকূলরক্ষী কোস্টগার্ড। প্রায় 12,000 মহিষ এখানে রয়েছে, সাথে গরু রয়েছে। তো এইসব মহিষ এবং গরু থেকে প্রাপ্ত যে দুধ এবং যে মাংস, তাই এখান থেকে আপনার স্পিড বোট এবং ট্রলার মারফত আমরা জনতাঘাট, সন্দ্বীপ, হাতিয়া, নোয়াখালী এবং কিছু কিছু ক্ষেত্রে চট্টগ্রামও পৌঁছানো হচ্ছে। মহিষের বাতান হিসেবে পরিচিতি পেল এই ভাষাঞ্চরে বিচরণ রয়েছে কয়েক হাজার গরু এবং ছাগলেরও। মূলত চরের উর্বর ভূমি হওয়ায় এখানে পাওয়া যায় উন্নত ঘাস। নোয়াখালীর ভাষাঞ্চর থেকে কমল দে, সময় সংবাদ। ভ্যাটের নামে শতকরা 10 থেকে 15 টাকা নেওয়া হলেও সরকারি কোষাগারে জমা পড়ে 7.5 টাকা। ঘুষ ছাড়া বরাদ্দের চেক মেলে না। ভ্রমণ ভাতার খবর জানেন না শিক্ষকরা। এটি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শিক্ষা অফিসের চিত্র। মানুষ গড়ার কারিগর শিক্ষকরাই যেখানে জিম্মি। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। ক্যামেরায় ছিলেন আতাউল হক সাগর। ক্ষুদ্র মেরামত, সংস্কার, স্লিপ ও রুটিন মেইনটেনেন্স সহ বিভিন্ন খাতে 2019-20 অর্থ বছরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ে বরাদ্দ দেয়া হয়। শিক্ষকদের অভিযোগ, বরাদ্দের সম্পূর্ণ অর্থ জমা রাখা হয় উপজেলা শিক্ষা অফিসারের একক স্বাক্ষরে পরিচালিত হিসাব নম্বরে। শিক্ষকদের ভ্রমণ ভাতার নামে পুকুর চুরির অভিযোগ উঠেছে শিক্ষা অফিসারের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। 10% হিসেবে আমার ভ্যাট কর্তন করা হয়েছে 15,000 টাকা, অথচ তিনি ভ্যাট জমা দিয়েছেন 7.5% হিসাবে। 2 লক্ষ টাকার ক্ষেত্রেও 5,000 টাকা নগদ নিয়ে পরবর্তী যে 80,000 টাকা চেক সেটা দেয়া হয়েছে। টিএডিএ 1,680 এবং 2,100 টাকা আমরা শিক্ষা অফিসে অনেকেই গিয়েছি, আমাদেরকে এই টাকাটা এখনো দেওয়া হয়নি। সরকারি বরাদ্দ থেকে ভ্যাট বাবদ শতকরা 10 ও 15 টাকা কেটে নিয়ে শতকরা 7.5 টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার পর বেঁচে যাওয়া 13,71,750 টাকা এবং 5টি শিক্ষা প্রতিষ্ঠানে ডাবল বরাদ্দ দিয়ে 9.5 লাখ টাকা গায়েব করা হয়। এছাড়া শিক্ষকদের ভ্রমণ বিলের নামে শিক্ষা অফিসের অফিস সহকারী আসাদুল ও অফিস প্রধান আব্বাস আলী 2 কিস্তিতে 3,93,540 টাকা উত্তোলন করলেও কয়েকজন শিক্ষককে মাত্র 500 টাকা করে দেয়া হয়। ফাঁকা বিল ভাউচারে সই নিয়ে আমাকে 500 টাকা দেওয়া হয়েছে এবং বলেছে যে এটাই আপনাদের বিল। এসব অভিযোগের ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম অভিযোগ স্বীকার করে ঝটপট সটকে পড়েন। আপনার স্বাক্ষরে কাটা হয়েছে? হ্যাঁ, আমি কাটছি অফিস থেকে। আমি অফিস থেকে আসি। এদিকে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এই মুহূর্তে এটা তো দেখা সম্ভব নাই ভাবে, মূল কপি দেখে যেটা আইনগত ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমি নেব। অভিযুক্ত শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামের বিরুদ্ধে শিক্ষকদের সাথে অসদাচরণ সহ নানা অনিয়মের অভিযোগও আছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। করোনার দ্বিতীয় ধাক্কায় টালমাটাল দক্ষিণ আফ্রিকা। দেশটিতে এখন পর্যন্ত 22,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন 8 লাখের বেশি। সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর স্বাস্থ্যবিধি আরোপ করেছে দেশটির সরকার। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেলের রিপোর্ট। দক্ষিণ আফ্রিকায় করোনা পরিস্থিতি কিছুদিন স্বাভাবিক থাকলেও গেল নভেম্বরের শেষ দিক থেকে সংক্রমণের হার বাড়তে থাকে। নতুন করে করোনার থাবায় আতঙ্কিত প্রবাসী বাংলাদেশিরাও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় তারা। সরকারের কঠোর স্বাস্থ্যবিধির পরও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না করোনা। আমরা প্রবাসী বাংলাদেশিরাও ব্যবসায়িকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হব। তবে সংক্রমণ ঠেকাতে ও অর্থনীতির চাকা সচল রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সাইরিল রামাফোসা। পাশাপাশি আগামী 15 জানুয়ারি পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা আইন জারি
জারি থাকবে বলেও জানান তিনি। Huge risk of transmission of the virus. এর মধ্যে পোর্ট এলিজাবেথ এবং নেলসন ম্যান্ডেলাকে করোনার হটস্পট ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় জনসাধারণের চলাফেরার ওপর নজরদারি করবে আইন প্রণয়নকারী সংস্থা। দীর্ঘ 6 মাস স্বাভাবিক থাকলেও কোভিড-19 নতুন করে হানা দিয়েছে দক্ষিণ আফ্রিকায়। সংক্রমণের বিস্তার রোধে সরকারের সর্বোচ্চ সতর্কতা, আন্তরিকতা, চিকিৎসা আর কঠোর স্বাস্থ্যবিধির পরও সংক্রমণ বাড়তে থাকায় নতুন করে হুমকির মুখে পড়বে দেশটির অর্থনীতি। মিজানুর রহমান, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। বঙ্গবন্ধু টি-20 কাপের খবর। অস্তিত্ব টিকিয়ে রাখার মিশনে মিনিস্টার গ্রুপ রাজশাহীর মুখোমুখি হবে তামিম ইকবালের ফরচুন বরিশাল। মিরপুরে ম্যাচটা শুরু হবে দুপুর 1:30টায়। হারলেই আসর থেকে বিদায় বরিশাল। অবশ্য বাকি ম্যাচগুলো জিতলেও তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর দিকে, ছাড় দেবে না রাজশাহী। ভালো শুরুর পর ছন্দ হারিয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া শান্ত, মেহেদী, সোহানরা। এদিকে মাশরাফির ক্রিকেটে ফেরার ম্যাচে টেবিল টপার গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে লড়বে সমান পয়েন্ট নিয়ে 2-এ থাকা জেমকন খুলনা। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা 6:30টায়। জয় পেলেই প্রথম দল হিসেবে প্লে অফে কোয়ালিফাই করার হাতছানি দু দলের সামনেই। দারুণ ছন্দে আছেন লিটন সৌম্যরা, বল হাতেও দুর্দান্ত মুস্তাফিজ শরীফুলরা। বিপরীতে সাকিব, রিয়াদ, মাশরাফিরা থাকবেন ভরসা হয়ে। সকলের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পদ্মা সেতুর নদী শাসন প্রকল্পের অর্ধেকেরও বেশি কাজ শেষ। শুকনো মৌসুমের সুবিধা নিয়ে পাড় রক্ষায় দিনরাত চলছে ব্লক ও বালুর বস্তা ভরাট। এবং আজ থেকে ব্রিটেনে শুরু হচ্ছে ফাইজার ও বায়োনটেকের ভ্যাকসিন প্রয়োগ। করোনা নিয়ন্ত্রণে যুগান্তকারী সফলতার আশা। এই ছিল সকলের সময়। সঙ্গে থাকুন সময়ের।